বাড়ির গেট ভাঙতেছে, ম্যাডামের রুমের দরজাও ভাঙতেছে। পুলিশ আমাকে ধইরা নিয়ে গেল, আবার নিয়ে আসলো। ম্যাডাম অজরে কেঁদেই চলেছেন। এরপর তো আমার গাড়িতেই বাড়ি ছাড়লেন। পুরো রাস্তা কাঁদতে থাকেন। কথাগুলো বলতে বলতে থমকে যান নুরুল আমিন। দীর্ঘদিনের স্মৃতি যেন হঠাৎ করেই চোখের সামনে ভেসে ওঠে তার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন নুরুল আমিন। 1992 সাল থেকে টানা বহু বছর তিনি ছিলেন খালেদা জিয়ার নিত্যদিনের সঙ্গী। রাজনীতি, ক্ষমতা, বিরোধিতা, নির্যাতন আর ব্যক্তিগত বেদনার নীরব সাক্ষী। খালেদা জিয়ার মৃত্যুর খবর জানার পর স্মৃতিচারণে ফিরে যান এই মানুষটি। তার স্মৃতিতে সবচেয়ে গভীর দাগ কেটেছে 2010 সালের সেই নভেম্বরের রাত। 2010 সালের 13ই নভেম্বর রাত গভীর। ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের 6 নম্বর বাড়িতে হঠাৎ শুরু হয় উচ্ছেদ অভিযান। সেই বাড়িতে তখনও প্রতিদিনের মতোই ছিলেন খালেদা জিয়া, কিন্তু সেদিন পরিস্থিতি ছিল ভিন্ন। নুরুল আমিন বলেন, পুলিশের উপস্থিতি, গেট ভাঙা, দরজা ভাঙা, সবকিছু এত দ্রুত ঘটছিল যে কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। তিনি বলেন, তার চোখের সামনেই ভাঙা হয় বাড়ির গেট, এরপর খালেদা জিয়ার কক্ষের দরজা। এক পর্যায়ে তাকেও পুলিশ ধরে নিয়ে যায়, আবার ফিরিয়ে আনে। চারদিকে হইচই, উত্তেজনা, আর তার মাঝেই খালেদা জিয়ার অজর কান্না। নুরুল আমিনের ভাষায়, জীবনে তিনি কখনো খালেদা জিয়াকে এভাবে কাঁদতে দেখেননি। শেষ পর্যন্ত সেই রাতেই খালেদা জিয়া তার প্রিয় বাড়িটি ছাড়েন, যে বাড়িতে তিনি কাটিয়েছেন জীবনের প্রায় 4 দশক। যে বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দেয়ালে ছড়িয়েছিল তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি, 2 সন্তানের বেড়ে ওঠার গল্প, রাজনৈতিক সংগ্রামের দীর্ঘ ইতিহাস। নুরুল আমিনের গাড়িতেই শেষবারের মতো শহীদ মইনুল রোড ছেড়ে বের হন তিনি। পরদিন গুলশানের কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করেন খালেদা জিয়া। টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে তার কান্না ভেজা মুখ। সেদিন তিনি বলেছিলেন, এই বাড়ি তার কাছে কেবল একটি বাড়ি নয়, এটি ছিল স্মৃতির ভাণ্ডার, স্বামী ও সন্তানদের সঙ্গে কাটানো হাজারো দিনের জীবন্ত সাক্ষ্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই কান্না ছিল ভিন্ন মাত্রার। 1/11-এর সময় কঠোর নির্যাতন, সন্তানদের উপর নিপীড়নের ঘটনাতেও এমন ভেঙে পড়তে দেখা যায়নি তাকে। সে কারণেই সেদিনের দৃশ্য সারা দেশের মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। 1972 সালে জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই বাড়িতে বসবাস শুরু করেন। পরবর্তী সময় সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হয়েও তিনি এই সাধারণ বাড়িতেই আঁকড়ে ধরে রেখেছিলেন। 1981 সালে জিয়াউর রহমানের শাহাদাতের পর জাতীয় সংসদের সিদ্ধান্তে মাত্র 1 টাকা খাজনার বিনিময়ে বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়। এরপর 2010 সাল পর্যন্ত এই বাড়িতেই হয়ে ওঠে খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের কেন্দ্রবিন্দু। 39 বছর ধরে এই বাড়ির সঙ্গে ছিল তার অবিচ্ছেদ্য সম্পর্ক। নুরুল আমিন বলেন, 6 নম্বর শহীদ মইনুল রোড, এটা তো মুখস্থ একটা জায়গা ছিল, আর সেই ভিটামাটি আর নাই। উচ্ছেদের পর পুরো বাড়িটি ভেঙে ফেলা হয়। যে লাল ইটের দেয়ালের ভেতর বেড়ে উঠেছিলেন তারেক রহমান ও আরাফাত রহমান কোকো, সেই দেয়াল নিশ্চিহ্ন হতে সময় লাগে প্রায় 1.5 সপ্তাহ। বর্তমানে সেখানে সেনানিবাসের কর্মকর্তাদের জন্য নির্মিত হয়েছে 14 তলা একটি বহুতল ভবন। শহীদ মইনুল রোডের বাড়িটি কেবল একটি স্থাপনা ছিল না, এটি ছিল একটি রাজনৈতিক ইতিহাস। অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, এই বাড়িটিই ছিল বিএনপির এক অর্থে আতুরঘর। দলের বহু সিদ্ধান্ত, আলোচনা ও সংকটের সাক্ষী ছিল এই বাড়ি। নিজের স্মৃতির কথা বলতে গিয়ে এই গাড়ি চালক বলেন, 2008 সালের নির্বাচনের পর একবার ওই বাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তার দেখা হয়েছিল। তখন তিনি প্রশ্ন করেছিলেন, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কেন নির্বাচনে অংশ নিলেন। খালেদা জিয়া সেদিন খুব সহজভাবে বলেছিলেন, নির্বাচনে অংশ না নিলে দেশে অরাজকতা বাড়ত, অপশক্তি আরো সাহস পেত। দেশের কথা ভেবেই তিনি সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। জীবনের শেষ কয়েক বছর গুলশানের ফিরোজায় কাটালেও খালেদা জিয়ার মনে শহীদ মইনুল রোডের সেই বারান্দা, সেই উঠোন কখনো হারিয়ে যায়নি। এমনটাই মনে করেন তার ঘনিষ্ঠজনেরা। তাদের বিশ্বাস, এই বাড়ি হারানোর শোক তিনি কোনো দিনই পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। নুরুল আমিনের শেষ কথায় যেন সব আবেগ এসে মিশে যায়। বাড়িটি খুব সাদামাটা ছিল, কিন্তু ম্যাডাম থাকতেন, তারেক সাহেব, কোকো সাহেব থাকতেন, এই জন্যই ওটা রাজকীয় হয়ে উঠেছিল। বলতে গেলে ওইটাই ছিল তাদের প্রসাদ।